আসুন আজ আমরা একটা জায়গার গভীরে ডুব দিই, তুফানগঞ্জ। এটা কি শুধু একটা নির্বাচনী এলাকা হিসাবে দেখলে কিন্তু ভুল হবে। এটা আসলে একটা আস্ত জগৎ, যেখানে প্রত্যেকটা ভোটের পিছনে আছে মানুষের আশা আর আশঙ্কার গল্প। আজ আমরা দেখব খবরের কাগজের শিরোনামের বাইরে গিয়ে ডেটা আর স্ট্র্যাটেজি মিলেমিশে কি করে একটা এলাকার শাসনের ব্লুপ্রিন্ট তৈরি করতে পারে। আচ্ছা, এই তুফানগঞ্জ জায়গাটা ঠিক কোথায়? উত্তরবঙ্গের কোচবিহার জেলার এই কেন্দ্র। এখানেই আমরা দেখব রাজনৈতিক স্ট্র্যাটেজি কাগজে কলমে কেমন দেখতে লাগে আর মাটির পৃথিবীতে কিভাবে কাজ করে। একটা কথা প্রায়ই শোনা যায় যে কলকাতা থেকে এই অঞ্চলের দূরত্বটা শুধু কিলোমিটারের নয়, মানসিকতারও। আর এই দূরত্বটাই এখানকার রাজনীতিকে একটা অন্য মাত্রা দিয়েছে। রাজনীতি তো শুধু নেতামন্ত্রী নিয়ে নয়, তাই না? এর আসল শিকড় তো মাটিতে, মানুষের মধ্যে। আর সেই শিকড়টা বুঝতে গেলে আমাদের সংখ্যা দেখতে হবে। চলুন একটা স্ট্যাটিস্টিক্যাল এক্সরে করা যাক, দেখা যাক তুফানগঞ্জের মাটির তলার গল্পটা কি। ভাবুন একবার, তুফানগঞ্জের গ্রামের জনসংখ্যার অর্ধেকেরও বেশি, মানে ৫৪% মানুষই তপশিলি জাতিভুক্ত। বিশেষ করে মতুয়া আর নমশূদ্র সম্প্রদায়ের কথা এখানে বলতেই হবে। এটা কিন্তু শুধু একটা ডেটা পয়েন্ট নয়, এটাই হলো এখানকার সামাজিক আর রাজনৈতিক খেলার মূল চালিকা শক্তি। এখানকার মানুষের রুটি আসে কোথা থেকে? মূলত চাষবাস থেকে। প্রায় ৬২.৫% মানুষই হয় কৃষক, না হলে ক্ষেতমজুর। মানেটা খুব সোজা। ফসলের দাম কেমন, সেচের জল সময়মতো মিলছে কিনা, এই সব দিয়েই কিন্তু এখানকার মানুষের দিন কাটে। আর চাষির মনে যদি একবার ক্ষোভ জমে, তাহলে রাজনীতির হাওয়া ঘুরতে সময় লাগে না। একটা জিনিস কিন্তু আপনাকে অবাক করবে, এখানকার মানুষ রাজনীতির ব্যাপারে দারুণ সচেতন। ভোটের হার কত জানেন? প্রায় ৯০%। এর মানে কি দাঁড়ায়? এখানকার মানুষ কিন্তু নিজেদের মতামত জানাতে ভোলেন না। আর যখন এত লোক ভোট দেয়, তখন কিন্তু খুব সামান্য ভোটের এদিক ওদিকও পুরো খেলার নতিজা বদলে দিতে পারে। বেশ, তাহলে আমরা এখানকার মাটি আর মানুষের একটা ছবি পেলাম। এবার আসা যাক আসল খেলায়, ২০২১-এর নির্বাচনে। প্রশ্নটা হলো, ঠিক কি এমন ঘটল যে তুফানগঞ্জের রাজনৈতিক ম্যাপটাই আমূল বদলে গেল? এই চারটার দিকে একবার তাকান, ২০১৬ আর ২০২১। এই ৫ বছরে কি অসাধারণ পরিবর্তন! দেখুন, বিজেপির ভোট শেয়ার ১৫% থেকে লাফিয়ে সোজা ৫৫%। অন্যদিকে তৃণমূল নিজেদের ভোটটা ধরে রাখতে পেরেছে, কিন্তু কংগ্রেসের ভোট ব্যাংক প্রায় উধাও। এটা শুধু তুফানগঞ্জের গল্প নয়, পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে কিন্তু এই একই ছবি আমরা দেখেছি। মানে প্রায় ৩৯,০০০ ভোট সোজা বিজেপির দিকে চলে গেল। আর এই ভোটটা এলো কোথা থেকে? মূলত কংগ্রেসের যে পুরনো ঘাঁটি ছিল সেখান থেকে। বুঝতেই পারছেন, এটা শুধু সাধারণ ভোট বদল নয়, এটা একটা বড়সড় রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। তো এই যে এত বড় একটা পরিবর্তন, এর মুখ কে? তিনি হলেন বর্তমান বিধায়ক মালতী রাভারায়। উনি স্থানীয় তপশিলি জাতিভুক্ত সমাজেরই একজন, আর এটাই ওনার প্রথম টার্ম। ওনার জয়টা শুধু একটা ব্যক্তিগত জয় নয়, এটা আসলে পুরো এলাকার রাজনৈতিক হাওয়া বদলের একটা জীবন্ত প্রমাণ। দেখুন, যে কোনো নেতারই একটা শক্তি আর একটা দুর্বলতার দিক থাকে। বর্তমান বিধায়কের কথাই ধরুন, ওনার সবচেয়ে বড় শক্তি হল উনি স্থানীয় মানুষ এবং ওনার দলের সমর্থন তো আছেই, কিন্তু অন্যদিকে বিধানসভার কাজে নতুন, অভিজ্ঞতা কম, আর কিছু পেন্ডিং কেসও আছে যা বিরোধীরা সুযোগ পেলেই ব্যবহার করবে। আমাদের সংবিধান কিন্তু প্রত্যেক ব্যক্তিকে মর্যাদা ও সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দেয়, এবং জনপ্রতিনিধিদের দায়িত্ব হল সেই অধিকার রক্ষা করা। এই দুটো দিক মিলিয়েই কিন্তু ওনার আসল পরীক্ষা। আমরা তো দেখলাম কে জিতল, কিভাবে জিতল, কিন্তু আসল প্রশ্ন হল কেন? রাজনীতি তো শুধু ভোটের অঙ্ক নয়, এর গভীরে থাকে মানুষের প্রতিদিনের সমস্যা, তাদের না পাওয়ার কষ্ট। চলুন এবার সেই অভিযোগের স্তূপটা একটু ঘেঁটে দেখা যাক। এই যে দেখুন, তুফানগঞ্জের মানুষের মনের মধ্যে কি চলছে। একদিকে বন্যার ভয়, ভাঙা রাস্তা, অন্যদিকে কাটমানির সমস্যা, মানে সরকারি প্রকল্পের টাকা পুরোটা হাতে না পাওয়ার যন্ত্রণা। তার উপর বেকারত্ব, রেশনের লাইনে হয়রানি, ভোটের পরের অশান্তির ভয়, আর শেষে পরিচয় নিয়ে রাজনীতি তো আছেই। এই ছোট ছোট ক্ষোভগুলোই কিন্তু একসাথে জমে বড় আকার নেয়।
এতগুলো সমস্যার মূলে যদি চান দেখবেন একটাই অনুভূতি কাজ করছে, সেটা হলো আমাদের ঠকানো হচ্ছে, আমাদের ন্যায্য সুযোগ দেওয়া হচ্ছে না। আর যখন মানুষের মনে এই বঞ্চনার বোধটা গেঁথে যায়, তখনই তারা একটা বদল চায়, এমন কাউকে চায় যে তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার কথা বলবে। এই অনুভূতিটাই কিন্তু আসল গেম চেঞ্জার। বেশ, সমস্যাগুলো তো আমরা বুঝলাম, কিন্তু শুধু সমস্যা বুঝলেই তো হবে না। আসল কাজ হলো এই ডেটা আর মানুষের এই অনুভূতিগুলোকে একটা কার্যকরী স্ট্র্যাটেজিতে বদলে ফেলা। চলুন দেখি কিভাবে এই অভিযোগগুলোকে একটা সমাধানের ব্লুপ্রিন্টে বাঁধা যায়। এর জন্য একটা ইন্টারেস্টিং স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক হল চতুর্মুখ মতবাদ। ভাবুন, 4টে মুখ। প্রথমটা শিবের মতো আগ্রাসী, দুর্নীতি আর আইনশৃঙ্খলার প্রশ্নে সোজা আক্রমণ। দ্বিতীয়টা বিষ্ণুর মতো স্থিতিশীল, শান্তি আর সুশাসনের প্রতিশ্রুতি। তৃতীয়টা ব্রহ্মার মতো সৃজনশীল, নতুন নতুন প্রকল্প, নতুন ভাবনা। আর চতুর্থটা দুর্গার মতো রক্ষাকর্তা, পরিচয় আর নিরাপত্তার আশ্বাস। আর এই বড় স্ট্র্যাটেজিটাকে একদম গ্রাউন্ড লেভেলে নিয়ে যাওয়া হয় কিভাবে? প্রত্যেকটা গোষ্ঠীর জন্য আলাদা আলাদা বার্তা। যেমন ধরুন, মতুয়া নমশূদ্রদের জন্য নাগরিকত্বের আশ্বাস, কৃষকদের জন্য ঋণ মকুবের কথা, রাজবংশীদের সাংস্কৃতিক সম্মান, মহিলাদের সুরক্ষা আর যুবকদের চাকরি। দেখুন রাজনীতি কতটা সূক্ষ্মভাবে কাজ করে। কিন্তু এত কৌশল, এত প্রতিশ্রুতির শেষ লক্ষ্যটা কি? শেষ লক্ষ্যটা হল গভর্নেন্স, মানুষের জন্য কাজ করা। চলুন এবার দেখি এই সব কথাগুলোকে কিভাবে সত্যিকারের প্রকল্পে বদলে ফেলার একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে। এটাকে বলতে পারেন একটা ডেভেলপমেন্ট প্লেজ শিট, মানে ভোটারদের কাছে একটা হিসাব। দেখুন, জাতীয় সড়ক ভালো করতে কত খরচ, কত সময় লাগবে, বন্যা আটকাতে বাঁধ দিতে কি করতে হবে। মনে রাখতে হবে, এই সমস্ত ডেটা সংগ্রহ এবং ব্যবহারের ক্ষেত্রে ভারতের ডেটা সুরক্ষা আইন অনুযায়ী মানুষের গোপনীয়তা এবং সম্মতির গুরুত্ব অপরিসীম। এটাই হলো আসল পরীক্ষা, যেখানে প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ পায় কিনা তার প্রমাণ। সবকিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এত ডেটা, এত নিখুঁত ব্লুপ্রিন্ট, এগুলো কি সত্যি মাটিতে নেমে মানুষের জীবনের সম্মান ফিরিয়ে আনতে পারে? কারণ স্ট্র্যাটেজি দিয়ে হয়তো নির্বাচন জেতা যায়, কিন্তু মানুষের মন জিততে গেলে কাজ করে দেখাতে হয়। তুফানগঞ্জের আসল ভবিষ্যৎ কিন্তু এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে। যদি আপনিও একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।